ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে আরেকবার স্বাগত জানাই। তো আমরা চলতরিৎ মোটামুটি কিছুটা এগিয়ে গিয়েছি। আমরা চলতরিতে যেই টপিকটা আগের দিন পড়েছি সেটা কি পরিবাহিতাঙ্ক রোধাঙ্ক যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আগের দিন দেখেছি। আজকে আমরা যে জিনিসটা করব, আমরা কয়েকটা বিশেষ যেটা আমরা কি বিশেষ ক্ষেত্রে কোন কোন ধরনের পরিবাহী ব্যবহার করি সেই পরিবাহীগুলোর নামগুলো আমরা একটু দেখব। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা কি কিছু বিশেষ পরিবাহীকে ইউজ করি সেই জিনিসগুলোর নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখান থেকে তোমাদের একটা কি থাকবে, শর্ট কোশ্চিন থাকার চান্স রয়েছে, ঠিক আছে? তাই তোমরা একটু ভালোভাবে দেখবে। তো দেখো, আমরা যেগুলো পরিবাহী ব্যবহার করি, পরিবাহী মানে কি, যার মধ্য দিয়ে কি তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যার আমরা যে ঘরের মধ্যে লাইট জ্বালাচ্ছি, আমরা কি তার ব্যবহার করছি, তারের মাধ্যমে কি তড়িৎটাকে নিয়ে এসেছি। তো এই যে তারগুলো থাকে, সেই তারগুলো সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? তামার সংকর ধাতু, এক মিনিট, কী কী দিয়ে? তামার সংকর ধাতু, অ্যালুমিনিয়াম এবং সিলভার ইত্যাদি দিয়ে কি হয়, আমাদের তড়িৎ পরিবহনের জন্য ব্যবহার করা হয়। আমরা যে পরিবাহীগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত কী কী দিয়ে তৈরি হয়? তামার তার, আমরা জানি তামার তার। তো অ্যাকচুয়ালি সেটা একদম পিওর তামা থাকে না, তামার কি থেকে সংকর ধাতু থাকে, ঠিক আছে? প্লাস অ্যালুমিনিয়াম, তার সাথে কি সিলভার, এই জিনিসগুলো দিয়ে আমাদের তারগুলো তৈরি করা হয়, ঠিক আছে? আরেকটা জিনিস থাকে আমাদের কি, অন্তরক। অন্তরক জিনিসটা কি, এই যে আমাদের তড়িৎটা থাকে, তড়িৎটা এবার আমরা যদি সাপোজ একটা তার আছে, তারটা টোটালটা শুধু তামা দিয়ে তৈরি, এবার কি খোলা থাকবে, আমি যদি কোনো কারণে টাচ হয়ে যায় তারটার সাথে, আমরা কি শক লাগার চান্স থাকবে। এবার ওই জন্য কী করা হয়, তার বাইরে আমাকে কিছু একটা আবরণ দিতে হবে, যার জন্য কি আমি সেটাকে টাচ হইলেও যাতে আমরা কি শক না খাই। সেই জন্য আমরা কী করি, বিভিন্ন রকম অন্তরক ব্যবহার করি। তাহলে যেই অন্তরক কারা, যাদের মধ্য দিয়ে কি তড়িৎ যেতে পারে না তাদেরকে অন্তরক বলা হয়, ঠিক আছে? অন্তরক কারা, যাদের মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে না তাদের অন্তরক বলা হয়। এবার আমরা এই যে তারের গায়ে বিভিন্ন রকম জিনিস পেঁচিয়ে দিয়ে কি সেটাকে অন্তরক হিসেবে ব্যবহার করি। কী কী ব্যবহার করা হয়? দুইটা জিনিস মনে রাখবে, একটা কি বেকেলাইট, একটা জিনিস থেকে বেকেলাইট, বা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় কি, প্লাস্টিকের আস্তরণ। প্লাস্টিকও ব্যবহার করা হয়, প্লাস্টিক দিয়ে চারপাশে পেঁচিয়ে দিই, তাহলে সেটাকে কি তড়িৎটা যেতে পারে না, বাইরে আসতে পারে না। তাহলে কি তারের সাথে আমাদের যদি টাচও হয়ে যায় তা আমরা কি শক লাগবে না। তাছাড়া আরেকটা জিনিস ব্যবহার করা হয় কি, বেকেলাইট। বেকেলাইট হলো একটা কি, আমাদের ভালো একটা অন্তরক পদার্থ, যেটার মধ্যে দিয়ে কি তড়িৎ যেতে পারে না, ঠিক আছে? এই দুইটা মনে রাখবি। এখানে ছবিতে দেওয়া আছে, এই যে তামার তার, অ্যালুমিনিয়ামের তার, এগুলো দেওয়া আছে। এই যে এটা কি, এটা আমাদের তামার তার, এটা মনে হয় অ্যালুমিনিয়াম তার। আমি ঠিক বলতে পারছি না কোনটা তামা কোনটা অ্যালুমিনিয়াম, কিন্তু আমরা কি তামা অ্যালুমিনিয়াম এই জিনিসগুলো ব্যবহার করি। আর বাইরে যে আমরা যে কভারটা দেখছি, এটা কি হয় বেকেলাইট দিয়ে তৈরি হয় বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এখানে আমার সেমিকন্ডাক্টর আছে, ইনসুলেটর আছে। সেমিকন্ডাক্টর মানে কি, সেমিকন্ডাক্টর মানে হলো অর্ধ পরিবাহী। এদের মধ্যে দিয়ে তড়িৎ যায় কিন্তু কি একটু কম পরিমাণে যায়, ঠিক আছে? আবার কি আছে, ইনসুলেটর। ইনসুলেটর মানে কি, যেটা অন্তরক বলছি, অন্তরকের ইংলিশটাই হলো কি, ইনসুলেটর। আমরা এগুলো দেখবো, ইনসুলেটর আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। এই ছবিগুলো তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো দেখেছো কোনো না কোনো জায়গায়। এটা তো আমরা তো ইউজ করি বিভিন্ন জায়গায়, যখন তার আমরা জয়েন দেই সেখানে কি আমরা এই যে এটা ইউজ করি। আর এই যে এটা, এগুলো যে এই জিনিসটা দেখিস নাই, এটা ব্ল্যাক টিপ বলা হয়। ব্ল্যাক টিপগুলো যেগুলো লাগানো হয়, পেঁচিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তার সাথে সাথে এই যে আমাদের এটা ব্যবহার করি কোথায়, কারেন্টের খুঁটি যে থাকে, কারেন্টের খুঁটি যে তারগুলো থাকে সেখানে দেখবে এই জিনিসটা দেওয়া থাকে। তো এটা একটা ইনসুলেটর। এটা কি করে আমি পরে বোঝাচ্ছি, এটা আমাদের পরে আরেকবার আসে, ঠিক আছে? তো মেন কথা আমাদের এখান থেকে মনে রাখতে হবে কি, আমরা যে পরিবাহীগুলো ব্যবহার করি সেগুলো কি দিয়ে তৈরি হয়। এখানে আছে কি, তামা, তামার সংকর ধাতু, অ্যালুমিনিয়াম আর সিলভার। আর যেগুলো অন্তরক পদার্থ থাকে সেগুলো আমাদের কি কি থাকে, বেকেলাইট বা কি প্লাস্টিকের আস্তরণ। এবার দেখ আমাদের কি 2 নম্বর যেটা পয়েন্ট আছে, আমাদের যে বৈদ্যুতিক লাইন থাকে, খুঁটিকে আমাদের কি করতে হবে, অন্তরিত করতে হবে। তারগুলো যখন এই যে তারগুলো খুঁটি থেকে যে আসে, সেগুলোতে তো প্রচুর কারেন্ট থাকে, প্রচুর পরিমাণে তড়িৎ থাকে। এবার সেগুলো কি খুঁটির মধ্যে দিয়ে মাটিতে চলে যেতে পারে। খুঁটি যেটা কি, সেটা পাকা দিয়ে তৈরি হয়, সিমেন্ট বালি দিয়ে। তার মধ্যে দিয়ে এমনিতে তো কারেন্ট যেতে পারে না, কিন্তু যেহেতু ওইখানে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, কিছুটা কারেন্ট নিচে আসতেই পারে বা কিছুটা কারেন্ট লিক করতেই পারে। সেজন্য আমরা কি তারগুলোর সঙ্গে যেখানে খুঁটির যে জয়েন্টটা থাকে সেখানে আমরা কি বিভিন্ন রকম অন্তরক পদার্থ ব্যবহার করি। কী কী অন্তরক পদার্থ ব্যবহার করি? এই যে সেরামিক, পোর্সেলিন, অথবা কি চীনামাটির সকেট। চীনামাটির সকেটও ব্যবহার করা হয়। এটা মনে হয় পোর্সেলিন। এই যে এটা আগে যেটা দেখলাম ওটাও একটা কি, আগে একটা দেখলাম, এই যে এটা, এই যে এটা, এগুলো হলো কি সিরামিক, পোর্সেলিন, এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এই সিরামিক, পোর্সেলিন এগুলো আমরা কেন ইউজ করি? খুঁটিকে কি তার মানে অন্তরিত করার জন্য আমরা পোর্সেলিন, সেরামিক এই জিনিসগুলো ব্যবহার করি। নেক্সট আছে কি আমাদের
রেলওয়ে, এখন যেগুলো রেল চলে বেশিরভাগই কি তড়িৎ দিয়েই চলে, আগের মতো কিন্তু চলে না, এখন কি তড়িৎ দিয়েই রেলগুলো চালানো। দেখবি রেলের যে লাইনগুলো আছে উপরে সুন্দর করে কি তার বিছানো আছে, কারেন্টের তার, তো সেখানে কিন্তু প্রচুর ভোল্টের কারেন্ট থাকে, তো সেখানেও অন্তরিত করার দরকার পড়ে। রেলওয়েতে কি 25,000 ভোল্টের বৈদ্যুতিক লাইন থাকে, আমাদের যে রেলওয়ে থাকে সেখানে 25,000 ভোল্টের কারেন্টের তার থাকে, ঠিক আছে। তো সেখানে আমরা কি করি, সেরামিককে অন্তরক হিসেবে ব্যবহার করি, মনে রাখবি। তাহলে রেলওয়ে লাইন যেগুলো আছে সেখানে আমরা কি করি, সেরামিককে বৈদ্যুতিক অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। এই যে সেরামিক, এটা হলো কি সেরামিক, এই জিনিসটা ওখানে ব্যবহার করা হয়। 5 নম্বর যেটা আছে আমাদের কি, এটা একটু ভালো করে দেখবি, মনে রাখবি এটা, হ্যাঁ। আমাদের যে কি বাড়িতে যে বৈদ্যুতিক লাইন থাকে সেখানে আমরা যে ফিউজ হিসেবে, আচ্ছা ছবিটা একটু অন্যরকম আছে এখানে, এটা অন্য ছবি চলে গেছে। বাড়িতে যে বৈদ্যুতিক লাইন থাকে সেখানে আমরা কি করি, ফিউজ তার ব্যবহার করি। ফিউজ তার দেখেছিস, ফিউজ মানে কথা, একটা দেখবি চিনেমাটির একটা হোল্ডার লাগানো থাকে, সেখানে কি ভিতরে একটা ফিউজ তার থাকে। ফিউজ তারের কাজ কি জানিস তোরা? ফিউজ তার কোনো কারণে, সাপোজ আমাদের তো খুঁটি দিয়ে কারেন্ট আসছে, কোনো কারণে এমন হতে পারে, কোনো কারণে শর্ট সার্কিট হতে পারে, বিভিন্ন কারণে আমাদের তো 240 ভোল্টের কারেন্টই আসার কথা, কিন্তু কোনো সময় 240 ভোল্টে অনেক বেশি কারেন্ট চলে আসে। সাপোজ কারেন্টের খুঁটির উপর বাজ পড়লো বা বিদ্যুৎ পড়লো, বিদ্যুৎ পড়লে হঠাৎ করে একটা প্রচুর পরিমাণে কারেন্ট আসবে। এবার এখানে যে আমাদের চিনেমাটির একটা হোল্ডার লাগানো থাকে সেখানে একটা ফিউজ তার থাকে, ছোটো তার থাকে। এবার যদি কোনো কারণে একটা বেশি পরিমাণে কারেন্ট আসে তাহলে সেই তারটা কি গরম হয়ে যায়, আর সেই তারটার যে গলনাঙ্কটা থাকে খুব কম থাকে, একটু গরম হলে সেটা কি ছিঁড়ে যায়, মাঝখানে কি ছিন্ন হয়ে যায়। ছিন্ন হলে কি কারেন্টটা আমাদের বাড়ির ভিতরে আসতে পারে না। যদি সেটা না থাকতো তাহলে কী হতো, ওই বেশি পরিমাণ কারেন্টটা আমাদের বাড়িতে চলে আসতো। এবার আমাদের বাড়িতে যে যন্ত্রগুলো ইউজ করি, টিভি, কারেন্টের যেগুলো যন্ত্র ইউজ করি, কি টিভি ইউজ করি, ঠিক আছে, মোবাইল ধর চার্জে দিয়েছি এরকম হতে পারে, কম্পিউটার কানেক্টেড আছে, তাহলে কী হবে, সেগুলোর কিন্তু একটা লিমিটেড একটা ক্ষমতা থাকে, তারা কি এত ভোল্টের মধ্যেই কারেন্ট নিতে পারে, বেশি ভোল্ট আসলে কি তারা সেই কারেন্টটা নিতে পারবে না। সেই যন্ত্রগুলোতে লেখাও থাকে যে এই যন্ত্রটা কি 240 ভোল্ট 5 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য তৈরি করা হয়। আমাদের চার্জারগুলোতে দেখবি 5 অ্যাম্পিয়ার লেখা থাকে, 1 অ্যাম্পিয়ার কারেন্টেই মানে সহ্য করতে পারবে, তার বেশি কারেন্ট আসলে কি সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে যদি ওই ফিস্তরটা না থাকতো, বেশি পরিমাণে কারেন্ট আসলে সবগুলো একবারে নষ্ট হয়ে যেত। কখনো কখনো দেখবি কোনো একটা গ্রামে হুট করে কি প্রচুর ঝড় হয়েছে, দেখবি বাড়ির সব টিভি নষ্ট হয়ে গেছে। ওখানে কি কোনো কারণে যাদের যাদের বাড়িতে ভালো মতো এই যে ফিস্তরটা থাকে না, কী হয় ফিস্তর নষ্ট হয়ে যায়, অনেকে কী করে বাড়ির যে গুণাগুলো থাকে বা বিভিন্ন রকম জিনিস থেকে সেগুলো দিয়ে পাল্টা দেয়। এবার কী হয়, ওগুলো তো একটু বলতে পারে না কোনো কারণে, এবার তখন কী হয়, বাড়ির ভিতরে কারেন্টটা চলে আসে, বাড়ির জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাহলে ফিস্তরটা ইউজ করার কিসের জন্য, যাতে বাড়ির ভিতরে যন্ত্রপাতিগুলো কি বেশি পরিমাণে কারেন্ট আসলে যাতে নষ্ট না হয়, সেজন্য কি ফিস্তর ব্যবহার করা হয়। আর এই যে বাড়িতে যে ফিস্তরটা ব্যবহার করা হয় সেটা কি দিয়ে তৈরি করা হয়, টিন ও সীসার সংকর ধাতু, এটা ভালো করে মনে রাখবি। ফিস্তর হলো কিসের সংকর ধাতু, টিন ও সীসা, এই দুইটা শব্দ ভালো করে মনে রাখবি, টিন ও সীসা, মনে থাকবে। এবার এর বৈশিষ্ট্য কি হয়, এটা হয় কি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক থাকে। এটা পরীক্ষা খুব আসে যে ফিস্তরের বৈশিষ্ট্য কোনটি, আমাদের কি কি আছে, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। তাদের পরীক্ষা অপশন দিয়ে এরকম করে, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ উচ্চ গলনাঙ্ক, তারপর দিবে কি গলনাঙ্ক ও ধর রোধ কি মোটামুটি এভারেজ থাকে, এরকম বিভিন্ন অপশন দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফিস্তরের বৈশিষ্ট্য কি, উচ্চ রোধ থাকতে হবে প্লাস নিম্ন গলনাঙ্ক থাকতে হবে। এবার কেন এই দুইটা জিনিস বলেছে সেটা বলে দিই। যদি ফিস্তরের মধ্যে যদি রোধটা কম থাকে তাহলে সহজেই কারেন্ট যেতে পারবে, তাহলে কী হবে, বেশি পরিমাণে কারেন্ট আসলেও সেটা বেশি একটা হিট হবে না। রোধ কী করে, রোধ যখন কোনো জায়গায় রোধ থাকে তখন ওটা দিয়ে কারেন্ট গেলে কী হয়, সেটা গরম হয়ে যায় যেহেতু বাধা দিচ্ছে। কিন্তু যদি রোধটা যদি কম থাকে তাহলে কি বেশি পরিমাণে ও গরম হবে না, গরম না হলে সেটা গলতেই পারবে না। ফার্স্ট তাহলে উচ্চ রোধ থাকতেই হবে। 2 নম্বর বলেছে গলনাঙ্কটা কম হতে হবে। গলনাঙ্ক মানে কি, যেই উষ্ণতা কোনোটা পদার্থ গলে যায় সেটাকে গলনাঙ্ক বলে। বরফ যেই উষ্ণতায় গলে জলে পরিণত হয় সেটাকে জলের গলনাঙ্ক বলা হয়। তাহলে এই যে তামার তার তো ইউজ করছি না, টিন ও সীসার যে তারটা আমরা ইউজ করছি সংকর ধাতুটা, সেটা যদি গলনাঙ্কটা খুব বেশি হয় তাহলে কি অনেক গরম হওয়ার পরেও সেটা গলবেই না, তাহলে কি আমাদের আলটিমেট যেই জন্য ইউজ করছি সেটাই হবে না। ওই জন্য কি তার গলনাঙ্কটা কি থাকতে হবে, কম থাকতে হবে, যাতে একটু গরম হলেই সেটা গলে যায়, মানে একটু বেশি কারেন্ট আসলে সেটা গলে গিয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্যই কি এই দুটো জিনিস হয়, উচ্চ রোধ হতে হবে আর কি নিম্ন গলনাঙ্ক হতে হবে। তার মনে থাকবে এটা, বাড়িতে যে ফিস্তর ব্যবহার করা হয় সেটা কি টিন ও সীসার সংকর ধাতু ব্যবহার করা হয়, তার সাথে সেটা ধর্ম কি হয়, উচ্চ রোধ হবে আর কি গলনাঙ্কটা নিম্ন হবে। আচ্ছা, এটা আমাদের রিপিট হয়েছে, এই সেম মানে স্লাইডটাই রিপিট হয়েছে। আমি এখানে আরেকটু বলে দিই, আমাদের বাড়িতে যে ইস্ত্রিগুলো ব্যবহার করা হয়, ইস্ত্রি মানে যেটা দিয়ে আমরা কি কাপড় ইস্ত্রি করি, তো সেখানে কি এইরকম একটা তার ব্যবহার করা, ইস্ত্রির ভিতরে যদি কোনোদিন খুলে দেখিস
দেখবে এরকম একটা তার ব্যবহার করা হয়। এই তারটা কি হয়, এই তারটা নাম হলো নাইক্রোম তার। কি তার? নাইক্রোম। ঠিক আছে, ইস্ত্রিতে যেই তারটা ব্যবহার করা হয় সেটা কি? নাইক্রোম তার। এবার এই তারটা একটা বৈশিষ্ট্য থাকে, এই তারটার বৈশিষ্ট্য কি? এটা ঠিক উল্টাটা হবে কি নাইক্রোম তারের বৈশিষ্ট্য। এটা রোধটা কি হবে? নিম্ন হবে, আর গলনাঙ্কটা কি হবে? উচ্চ হবে। তার মানে কি? আচ্ছা সরি, এটা উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক হবে, এটা ঠিক হবে। হ্যাঁ, উচ্চ রোধ কিন্তু গলনাঙ্কটা কি হবে? উচ্চ গলনাঙ্ক হবে। কার ক্ষেত্রে? এই নাইক্রোম তারের ক্ষেত্রে। মনে থাকবে, নাইক্রোম তারের রোধটা কি উচ্চ হবে, তাহলে নাইক্রোম তারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যাবে তখন কি উচ্চ রোধের জন্য প্রচুর তাপ উৎপন্ন হবে, রোধ বেশি থাকার জন্য। প্লাস গলনাঙ্কটা কি উচ্চ হতে হবে, যাতে কি সহজে গলে না যায়। আমরা ইস্ত্রিটা কেন ইউজ করছি? কোনো একটা গরম করে কোনো একটা কাপড়কে প্রেস করার জন্য ইউজ করছি, তাহলে আমাকে গরমও লাগবে, আবার যাতে নষ্ট না হয় সেটাও দেখতে হবে। এবার যদি আমি ফিস্তরের মতো ব্যবহার করতাম উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, তাহলে একটু গরম হতে সেটা গলে যেত, তাহলে কি আমার ইস্ত্রি মেশিনটাই নষ্ট হয়ে যেত। ওই জন্য আমার কী করতে হবে? উচ্চ রোধ লাগবে, তাহলে তাপমাত্রা বেশি হবে, প্লাস আমার গলনাঙ্কটা কি উচ্চ হতে হবে, যাতে কি অনেক গরম হওয়ার পরে সেটা গলে না যায়, আমার কি ইস্ত্রি মেশিনটা চলতেই থাকে। তাহলে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কী কী? উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। এই জন্যই এটা দুইটাই, যাতে ছাত্রদের মধ্যে কনফিউশন থাকে ওই জন্য এই দুটো কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করে। ফিস্তরের বৈশিষ্ট্য কী কী? উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। নাইক্রোম তারের বৈশিষ্ট্য কী কী? উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট যাই। হ্যাঁ, এটা তো আমাদের আগের পেজটাই চলে এসেছে। এই যে এটা ফিউজ, এই যে আমরা এই যে এটা দেখেছি সিনেমাটির যে সকেটটা থাকে, এই যে আমাদের এটা হলো ফিউজ তার, এই যে এটাকে বলছে ফিউজ তার। এটাই হলো কি তামা টিন আর সীসার সংকর ধাতু। এটা কি টিন প্লাস সীসার। ঠিক আছে, এই জিনিসটা তৈরি করা হয়, মনে থাকবে। সবার বাড়িতে দেখবে এটা আছে। এবার দেখ, আমরা যখন রোধাঙ্ক পড়ছিলাম, রোধাঙ্ক পড়েছি, তো এই যে রোধাঙ্ক আছে, রোধাঙ্ক কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। এবার রোধাঙ্কের সঙ্গে যে উষ্ণতার সম্পর্কটা কেমন হয় সেটা আমাদের এই কি গ্রাফের আকারে আমরা বুঝবো যে রোধাঙ্কের সঙ্গে কি আমাদের উষ্ণতাটার সম্পর্কটা কেমন হয়। তো ফার্স্ট আছে কি, আমাদের পদার্থ হলো তিন রকম হতে পারে। একটা কি পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ কারা? যাদের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ যেতে পারে, যাদের মধ্যে দিয়ে কারেন্টটা সহজেই পাস করে তাদেরকে বলা হয় কি পরিবাহী। ঠিক আছে, প্লাস আসছে কি অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী কী হয়? এদের মধ্যে দিয়ে কারেন্ট যায় কিন্তু খুব কম পরিমাণে যায়, এজন্য এদেরকে কী বলা হয়? অর্ধ পরিবাহী। আরেকটা আমরা এর পরের স্লাইডে দেখবো কি অতি পরিবাহী, সেটা আমরা পরে দেখবো, পরে বুঝবো। তো যেগুলো পরিবাহী থাকে মনে রাখবি, পরিবাহীর ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হয়। পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়? উষ্ণতার সঙ্গে আমাদের যে রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার গ্রাফটা এরকম হয়, একটু কার্ভ হয়। ঠিক আছে, এবার কেন হয় এরকম? মনে রাখবি, যত উষ্ণতা বাড়বে আমাদের কি রোধাঙ্কের মানটা বাড়তে থাকে। কি হয়? যত আমাদের কি উষ্ণতা বৃদ্ধি পায় তত কি আমাদের রোধাঙ্কের মানটা বৃদ্ধি পায়। এখানে কোথাও দেখছি না। আচ্ছা, রোধাঙ্ক বৃদ্ধি পায়। ঠিক আছে, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কী হয়? বাড়ে। কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে, মনে থাকবে। দ্বিতীয় কথা, যখন অর্ধ পরিবাহী আসবে, অর্ধ পরিবাহীতে কি উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কমতে থাকে। এই যে এটা দেখ, গ্রাফগুলো দেখে বুঝতে পারছি এটা বাড়ছে। দেখ, আমি এদিকে উষ্ণতা বাড়াচ্ছি, এক যখন থাকছে তখন এখানে, যখন এখানে একটু উষ্ণতা বাড়ছে তখন কি চলে যাচ্ছে এখানে, তাহলে কি আস্তে আস্তে উপরের দিকে বাড়ছে আমাদের। তো এটা যত এদিকে বাড়ছে এটাও কি উপরের দিকে বাড়ছে। এটা মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি পরিবেশ যদি আমরা উষ্ণতা বাড়ে তাহলে কি রোধাঙ্কের মানটা বাড়তে থাকবে। আবার কি যদি রোধাঙ্ক অর্ধ পরিবেশের ক্ষেত্রে যত আমি উষ্ণতা বাড়াচ্ছি, দেখ এখানে আসছে কোথায়? এখানে। আমি যদি এখানে আসি তাহলে কোথায়? এখানে চলে আসে। তাহলে আগেরটা এতটুকু ছিল, পরেরটা এতটুকু আসছে। তাহলে কি হচ্ছে? আমি যত উষ্ণতা বাড়াচ্ছি তত রোধাঙ্কের মানটা কমে যাচ্ছে। কার ক্ষেত্রে? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। এখন মনে রাখবি অর্ধ পরিবাহী কারা। এই যে নাম কয়েকটা উদাহরণ দেওয়া আছে মনে রাখবি, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে কি বলা হয়? অর্ধ পরিবাহী বলা হয়, মনে থাকবে। আর একটা আমাদের আছে কি অতি পরিবাহী, এটা একটু ভালো করে দেখবি। অতি পরিবাহী কি? মনে রাখবি কিছু কিছু বিশেষ আমাদের ধাতু আছে বা পরিবাহী আছে, ধাতু বলছি ভুল, পরিবাহী আছে। কিছু কিছু পরিবাহী কি হয়, যখন এমনিতেই সাধারণত কি পরিবাহীর মতোই হয়, কিন্তু ওদের যদি আমি তাপমাত্রাটা খুব কমিয়ে দেই তাহলে হঠাৎ করে তাদের কী হয়? রোধাঙ্কের মানটা প্রায় শূন্য হয়ে যায়। ঠিক আছে, রোধাঙ্কের মানটা কী হয়ে যায়? প্রায় শূন্য হয়ে যায়। রোধাঙ্ক কমে যাওয়া মানে কি? রোধ কমে যাওয়া। রোধাঙ্ক কমে যাওয়া মানে কি? রোধ কমে যাওয়া। রোধ কমে যাওয়া মানে কি? ওর যে কারেন্টের বাধা দেওয়ার ক্ষমতাটা কমে যায়। একটা কারেন্ট যাচ্ছে, রোধ মানে কি? তাকে বাধা দিচ্ছে। রোধাঙ্ক কমে যাচ্ছে মানে কি? রোধ কমে যাচ্ছে, তাহলে বাধা দিচ্ছে না, তাহলে সহজেই কারেন্টটা বেশি পরিমাণে যেতে পারবে। যত রোধ কমবে কারেন্টে তত বেশি যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে? ওই জন্য এটাকে বলছে অতি পরিবাহী, বেশি পরিমাণে পরিবাহী হয়ে যায়। তাহলে কি এটা সিম্পল দেখো, এই যে আমাদের
পরিবাহীগুলো এরকম হয় আমরা দেখলাম, নিচ থেকে এরকম করে আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এই যে এই গ্রাফটা হলো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, তাহলে দেখ এই যে এইটুকু এখান থেকে এইটুকু পর্যন্ত একদম পরিবাহীর মতোই এরকমই উঠছে একই রকমভাবে। কিন্তু যখন আমি তাপমাত্রাটা এই যে এখানে নিয়ে আসি, হুট করে একদম জিরোতে চলে আসছে, ঠিক আছে। দেখ এটা প্রায় জিরোতে, একদম এখানে এতটা মানে একদম জিরোতে থাকে না, একটু একদম নিচে নিচে আসে এরকম করে, হালকা একটু থাকে, অল্প একটু উপর দিয়ে যায়, মানে প্রায় জিরোর কাছাকাছি থাকে। তাহলে এই ধরনের পরিবাহীগুলোকে কি বলা হয়? অতি পরিবাহী। তাহলে আরেকবার বলছি, কেন অতি পরিবাহী বলা হয়, কাদের বলে? কিছু কিছু পদার্থ আছে যারা কি হয়, উষ্ণতা যখন খুব কম থাকে তাদের যে কি হয়, রোধাঙ্কের মানটা প্রায় শূন্য হয়ে যায়। আর রোধাঙ্ক শূন্য হয়ে যাওয়া মানে কি, রোধ শূন্য হয়ে যাওয়া। রোধ শূন্য হলে কি, বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হওয়া। তাহলে এই জন্য এদেরকে কী বলা হয়, অতি পরিবাহী বলা হয়। প্লাস এদের যে গ্রাফটা আছে, গ্রাফটা এরকম হবে, মনে রাখিস, ঠিক আছে। আরেকটা দিয়ে এখান থেকে মনে রাখবি, এই যে যেই উষ্ণতায় কি তার যে রোধাঙ্কের মানটা শূন্য হয়ে যায় প্রায়, সেই উষ্ণতাটাকে বলা হয় কি, সংকট তাপমাত্রা বলা হয়। ওই নির্দিষ্ট তাপমাত্রাকে কি সংকট তাপমাত্রা বলে। তাহলে অতি পরিবাহীর ক্ষেত্রে সংকট তাপমাত্রা আমরা কাকে বলবো? তাই লিখবি, যে তাপমাত্রায় কোনো অতি পরিবাহীর রোধাঙ্কের মান প্রায় শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বলা হয়, ঠিক আছে। যাই হোক, আমাদের আজকে এইটুকুই থাক। তো এর পরের দিন আমরা কি দেখব? এর পরের দিন কিন্তু আমরা একটা বিশেষ টপিক আছে, কি রোধের কি শ্রেণী ও সমান্তরাল সমবায়, যেখান থেকে তোমাদের অঙ্ক থাকবেই, সেই জায়গাটা থেকে আমরা একটু আলোচনা করব। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা অনলাইনে ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করবে কি ভিডিওটা কেমন লাগলো। তো ঠিক আছে, আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।